দোষারোপের রাজনীতির মধ্য দিয়ে প্রকৃত অপরাধীরা কিন্তু চলে যায়। আজকে অলরেডি অনলাইন মিডিয়াতে আসছে, যেটা মেট্রো রেল ভাঙার ব্যাপারে ভিডিও আসছে, ফুটেজ আসছে। তাদেরকে এতক্ষণ পর্যন্ত ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসা করা হোক তাদেরকে কে পাঠিয়েছে। সাংবাদিক যারা আছেন, যাদের প্রতি এখনো আমার এই ছাত্রদের আস্থা আছে, সেই মানুষদেরকে দিয়েও তো সরকার একটি পলিটিক্যাল সর্বদলীয় একটু ডায়ালগ আয়োজন করতে পারে। এবং বিশ্বের যে কোনো উন্নত দেশ হলে এভাবে বাড়াবাড়ি হতো না। ছাত্রদের যে আস্থাই আপনাদের প্রতি নষ্ট হয়ে গেছে, উঠে গেছে, বা এই আইন শৃঙ্খলা বাহিনীকে যা ট্রাস্ট করে না, বিশ্বাস করে না, এরকম একটি জায়গায় থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে পলিটিক্যাল ডায়ালগ ছাড়া এখান থেকে কোনো উত্তরণের কোনো উপায় নেই। আমার প্রফেসর কামরুল ভাই যথার্থ বলেছেন যে জামাত শিবির গত 17 বছর ক্ষমতায় আছেন, তাদের নিষেধ করেন না কেন? শুধুমাত্র বিএনপির রাজনীতিকে আপনি বিভিন্ন ভাবে কালিমা লেপন করার জন্য, যখন আপনার সুবিধা হয় আপনি তখন জামাতের দ্বারস্থ হন, জামাতের সুযোগ সুবিধা নেন, জামাতের ব্লেসিং নেন, তখন জামাত ভালো। যখন বিএনপির সুরে কথা বলে তখন জামাত খারাপ। আমরা তো হেফাজতের আন্দোলন থেকেও দেখেছি, আবার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী হেফাজতি মা হয়েছেন, কত রকমের কি আছে, এগুলা হোক, তারপরে আমরা দেখবো আর কি। তবে আমি শুধু এতটুকু বলি, 14 দল যে কথা বলছেন নিষিদ্ধ করবেন, আমি মনে করি যে তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি একটি নিয়মতান্ত্রিক দলকে বা একটি গণতান্ত্রিক দলকে বা একটা শৃঙ্খলিত দলকে যদি তাদের সুস্থ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে না দেন, তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বা বিভিন্ন দেশে যে অবস্থাগুলো আমরা দেখি, তাহলে কিন্তু একটা সমূহ গৃহযুদ্ধের দিকে দেশটা কিন্তু যেতে পারে। আমি জানি না সরকার এই ভয়াবহতাটা দেখছে কিনা, বা সরকার এই বিষয়টা তাদের তদন্তে আছে কিনা। আমি এতটুকু বলি, দেখেন, সম্পদ হানি নিঃসন্দেহে নিন্দনীয়, এবং আমি প্রত্যেকটি সম্পদ ধ্বংসকারীদের সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনুক, বিচারালয়ে দিক আইন শৃঙ্খলা বাহিনী, বিচার হোক। আমিও চাই, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। কিন্তু ঘটনাটি হলো 2014-তে দেখলাম, তারপরে 2018-তে দেখলাম, 2024-এর নির্বাচনেও আমরা দেখলাম যে কোথাকার গাড়ি কে পড়ে কি করে না করে, ঘটনা ঘটার সাথে সাথে কোনো প্রকারের তদন্ত করার ন্যূনতম সময় না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জামাত শিবিরকে দায় দেন। এবং এই দায় দেওয়ার ফলে ঘটনাটা কি ঘটে? ঘটনাটি ঘটে যে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার জন্য অধস্তন দায়িত্বশীল অফিসাররা আর সাহস পান না। কারণ একটা বাহিনীর প্রধান যখন বলেন তদন্ত হওয়ার আগে এটা বিএনপি জামাত করেছে, এটা জামাতের কাজ, এটা বিএনপির কাজ, তখন এই অধস্তন অফিসারদের ঘাড়ে কয়টা মাথা যে তারা এই তদন্তের বাইরে অন্য কিছু তদন্ত রিপোর্ট দিতে পারে? এর মধ্য দিয়ে, এই দোষারোপের রাজনীতির মধ্য দিয়ে প্রকৃত অপরাধীরা কিন্তু চলে যায়। আজকে অলরেডি অনলাইন মিডিয়াতে আসছে, যেটা মেট্রো রেল ভাঙার ব্যাপারে ভিডিও আসছে, ফুটেজ আসছে। তাদেরকে এতক্ষণ পর্যন্ত ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসা করা হোক তাদেরকে কে পাঠিয়েছে, কে তাদেরকে। আসলে ভিডিও ফুটেজ দেখলাম অনলাইনে, এটা তো গোপন করে রাখা যায়নি। এই যে খাজা টাওয়ারে আগুন দিয়ে ধ্বংস করা হয়ে গেছে, একজন প্রতিমন্ত্রী বললেন পরে সেই খাজা টাওয়ার দিব্যি ভালো আছে, কিছুই হয়নি, এ ধরনের গুজব উনি সরালেন। এটা ওনাকে দেখে জিজ্ঞেস করা উচিত যে আপনি এই গুজবটা সরালেন। দেখেন, আমি এই জায়গাতে শুধু বলি যে আসলে সরকার কি চায় সেটাই না আমার কাছে পরিষ্কার হয় না কখনো কখনো। সরকারের তো এই মুহূর্তে মূল প্রায়োরিটি বা জাতি হিসাবে আমাদের প্রায়োরিটি এটা তো আপনি মানেন নাকি, মানে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চাই, সে 1000 খুন হোক আর 5000। আমি ক্ষমতায় থাকুক, কিন্তু ক্ষমতায় যে কোনো ভাবে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে আমার এই নাবালক নিরপরাধ সন্তানদের যৌক্তিক দাবিকে অস্ত্রের মুখে, টিয়ার সেলের মুখে, সাউন্ড গ্রেনেডের মুখে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থাকতে চায়, সেটা কি থাকা সম্ভব? আমার কথা, যদি একটি কল্যাণকামী সরকারের যেভাবেই ক্ষমতায় আসুক, তার মূল কাজটি হবে এখন ছাত্রদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। এটি কোনো সন্ত্রাসী সংগঠন এই ছাত্ররা? এটি কি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড? আপনি তো সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রায় সবাই বলেছেন যে এটি একটি যৌক্তিক দাবি, এবং আইনমন্ত্রী, তারপরে আমাদের শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী, ওনারা তো রাতের বেলা বললেন যে ছাত্ররা যে 9 দফা দাবি দিয়েছে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে, এটি কোনো বড় বিষয় নয়। আমরা তো আশাবাদী হয়েছিলাম যে এরপরে আমার এই সন্তানরা নির্যাতিত হবে না, টিয়ার সেলের মুখে আসবে না, তাদেরকে দিকে বন্দুক তাক করা হবে না। তাহলে সেই আলোচনাটা ভেস্তে গেল কেন? এটা তো পলিটিক্যাল ডায়ালগ দরকার। আপনি বন্দুকের নল দিয়ে, আপনি টিয়ার সেল মেলে গ্রেপ্তার করে মামলা দিয়ে কয়জনকে আপনি আটকাবেন? কারণ এখানে তো বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আরো বেশি হচ্ছে, সরকার দলীয় ছাত্র সংগঠনকে দিয়ে না। আমার প্রশ্ন সেই জায়গাতে যে রাষ্ট্র তো চাইবে পরিস্থিতি
কুল করতে, পরিস্থিতি শান্ত করতে এবং একটি একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে। একাডেমিক পরিবেশ যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই 17 বছর 18 বছর ছেলেদেরকে আইডি কার্ড দেখে দেখে গ্রেপ্তার করে আপনি ভাববেন যে সবাই আন্দোলন থেকে সরে যাবে। না, সরে যাবে না। আজকে সেই ঘটনা প্রমাণ করে না, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রমাণ করে না যে তারা অহিংস ছিল, শান্তিপূর্ণ ছিল, একটি তির্যক মন্তব্য করেনি, কিন্তু তাদের দাবির পক্ষে কিন্তু তারা অবিচল ছিল। আমার যেটা মনে হয় সরকার ভুল পথে হাঁটছে, বা সরকারকে যারা পরিচালিত করছে এই মুহূর্তে তারা ভুল পথে পরিচালনা করছে বলেই এই অহিংস ছাত্রদেরকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে তাদেরকে ক্ষুব্ধ করছে। আপনি যদি পরিবেশ শান্ত রাখতে চান তাহলে পলিটিক্যাল ডায়ালগ দরকার। কাদের সাথে? ছাত্রদের সাথে। সেই ডায়ালগ কি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসে বসে হবে? সেই ডায়ালগ কি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে হবে? হবে না তো। পলিটিক্যাল লোকদেরকে দিয়ে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দিয়ে, যারা অন্তত সকল দল মতের ঊর্ধ্বে এখনো সমাজে কিছু সার্বজনীন বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন, যাদের প্রতি এখনো আমার এই ছাত্রদের আস্থা আছে, সেই মানুষদেরকে দিয়েও তো সরকার একটি পলিটিক্যাল সর্বদলীয় একটু ডায়ালগ আয়োজন করতে পারে। এবং বিশ্বের যে কোনো উন্নত দেশ হলে এভাবে বাড়াবাড়ি হতো না, নিশ্চয়ই একটি ডায়ালগ হতো, এবং সেই ডায়ালগের মধ্য দিয়ে আমার সন্তানদের সাথে বসে একটি সমাধানের পথ খোঁজা যেত। সমাধানটা কি? এই ছাত্র আন্দোলনটাকে প্রশমিত করা। মূল দাবিটা তো হয়ে গেছে পুরো, যে কোটা, ভালো কথা আপনারা কোটা করলেন, কিন্তু তারপরে যে আর 8টি দাবি ছিল, এই ছাত্ররা বলেছিল ক্যাম্পাস খুলে দিতে। আজকে শিক্ষামন্ত্রী বললেন ক্যাম্পাস সহসা খুলে দেওয়ার মতো পরিবেশ হয়নি। তাহলে পরিবেশ তৈরি করার জন্য আপনার দায়িত্বটা কি? আপনি চেঞ্জ হয়েছে। আপনি হয়তো জানেন না যে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, প্রথম দাবি। না, সেটা তো আছেই। আমি একটু বলি, সেটা তো আছেই। ক্ষমা চাওয়ার পরে ছাত্ররা তো তাদের ক্যাম্পাসে ফিরে যাবে। তা আমার আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি কি আছে? পরিস্থিতি নাই। তাহলে এই পরিবেশ তৈরি কারা করতে পারে? রাজনৈতিক নেতৃত্বকে এই পরিবেশ দায়িত্ব নিতে হবে। তাহলে ক্যাম্পাসে যদি আপনি ফিরে যান, যে ছাত্রলীগ 16 বছর 17 বছর একচেটিয়া দাপটে হাসিনা, আপনাকে আমি বলি, টর্চার সেল তারা চালালো, কমন্ডম কালচারে ছাত্র নির্যাতন করলো, মিছিলে না গেলে তাদেরকে চট থাপ্পড় দিল কথায় কথায়, তারপরে সর্বোপরি সিট বাণিজ্য তারা করলো। এই যে অবিচারগুলো করলো, এই 17 বছরের অবিচারে ক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদের মুখে যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে একরকম বিতাড়িত হলো, তাহলে তারা এই যে নিরপরাধ ছাত্র যারা বৈধ সিটে থাকতে পারেনি, তারা এই হলে আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে আপনি পরিবেশকে শান্ত করবেন কি করে? সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত একটি উদ্যোগ সরকারের পক্ষ থেকে আছে তেমনটি তো নাই। সরকার আজকেও গ্রেনেড হামলা করে, আজকেও সাউন্ড গ্রেনেড হামলা করে, আজকেও টিয়ার সেল ছেড়ে, আজকেও হামলা করে, আজকেও এই যে কুমিল্লা আপনি যে এমপি সাহেবের কথা বলছেন, বা বরিশালে ছাত্রলীগ হামলা করে। এগুলো কি ছাত্রলীগের কাজ? এগুলো কোন সংবিধান, কোন রাষ্ট্র, কোন কালচার, কোন কৃষ্টি, কোন ইতিহাস ঐতিহ্য এই ছাত্রলীগকে এই দায়িত্বটি দিল যে আন্দোলনকারী নিরপরাধ বা অহিংস ছাত্রদের উপরে তোমাকে হামলা করতে হবে? তাহলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকলো, কখনো কখনো দেখা যায় যে পাশাপাশি তাদের হাতে লাঠি থাকে, হেলমেট থাকে। আপনি কি একজনকেও জিজ্ঞেস করতে দেখছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাই তুমি তো হেলমেট নিয়ে আসলা, তুমি এটি কেন করলা? দেখেন, আমার যেটা মনে হয় যে ছাত্রদের মধ্যে যে পঞ্জীভূত, হ্যাঁ হাসিনাপা বলেন। ধন্যবাদ। ছাত্রদের মধ্যে শেষ করে দিচ্ছি, ছাত্রদের মধ্যে যে পঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভকে আপনি প্রতিনিয়ত দীর্ঘায়িত করছেন, সেই ক্ষোভের মিছিলকে আপনি দীর্ঘায়িত করছেন। কিন্তু ক্ষোভ প্রশমনের জন্য যে ধৈর্য ধরা দরকার, দায়িত্বশীল আচরণ করা দরকার। ছাত্রদের যে আস্থা আপনাদের প্রতি নষ্ট হয়ে গেছে, উঠে গেছে, বা এই আইন শৃঙ্খলা বাহিনীকে যা ট্রাস্ট করে না, বিশ্বাস করে না, এরকম একটি জায়গায় থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে পলিটিক্যাল ডায়ালগ ছাড়া এখান থেকে কোনো উত্তরণের কোনো উপায় নেই। আপনি আলোচনা করেই এই সমাধানটা করতে হবে। আপনি আলোচনা বাদ দিয়ে আপনি যদি অহরহ মিথ্যা মামলা দেন, আপনি কি মনে করেন যে আজকের যে ছাত্ররা যারা অত্যন্ত সহানুভূতিশীল, যারা অত্যন্ত সংবেদনশীল, এই যে 150 বা 260টি তাজা প্রাণ ঝরে গেল তাদের চোখের সামনে, তারা তো তাদের সহকর্মী, তাদের রক্তক্ষরণ হয় না? তাদের স্মৃতিগুলো তাদেরকে আন্দোলিত করে না? এগুলো প্রশমিত করার কোনো উদ্যোগ না নিয়ে, আপনি যদি নতুন নিত্য নতুন যদি তাদের প্রতি মামলা মোকদ্দমা, হয়রানি, গ্রেপ্তার এগুলো করতে থাকেন, তাহলে বোধহয় পরিস্থিতি স্বাভাবিক না হয়ে অস্বাভাবিক পরিস্থিতি এটা কিন্তু আরো ঘনীভূত হতে পারে। সেটি সরকারের জন্য, জাতির জন্য কাম্য নয়। একটি ছোট করে বলি, হাসিনাপা সম্পদের ধ্বংসের কথা বলা হচ্ছে, তার চেয়ে তো বেশি ধ্বংস হয়েছে এই 10 দিন ইন্টারনেট বন্ধ রাখার কারণে। ব্যবসা বাণিজ্য নেই, রেমিটেন্স আসে না। সরকারকে মনে রাখতে হবে যে সারা বিশ্বে বাংলাদেশের মানুষরা এই ছাত্রদের
লাশ সহ্য করতে পারেনি, রক্ত সহ্য করতে পারেনি, নির্যাতন সহ্য করতে পারেনি, তারা ফুঁসে উঠেছে। দেশে দেশে আমরা দেখলাম তারা শপথ নিচ্ছে যে রেমিটেন্স পাঠাবে না। আপনি দেশের অর্থনীতি এমনিই ভঙ্গুর, খুব সংকটাপন্ন। এই যে জায়গাটা চিন্তা করছেন, সেই জায়গায় থেকে উত্তরণের জন্য আমি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। আমার অহিংস ছাত্রদের প্রতি যেন আর একটি গুলি না চলে, এই দাবিটি আমি জানাবো। আমার নিরপরাধ ছাত্ররা তাদের যৌক্তিক দাবির জন্য যখন রাজপথে অহিংস মিছিল করবে, তাদের প্রতি যেন আইন শৃঙ্খলা বাহিনীরা হামলা না করে, মামলা না করে, এই দাবিগুলো সরকারের প্রতি আমি করতে চাই। কারণ এরাই আগামী দিনে এই দেশটাকে পরিচালনা করবে, এরাই আগামী দিনে এই দলকে নেতৃত্ব দেবে। এরা সবাইকে জামাত শিবির ট্যাগমার্ক লাগিয়ে দিলে আপনার দলের অস্তিত্বটা কোথায় থাকে? আপনার রাজনৈতিক অস্তিত্ব ভিতটা তো নড়বড়ে হয়ে যায়। অতএব সেই জায়গায় থেকে সরকার অত্যন্ত দায়িত্বশীল আচরণ করবে। পরিশেষে শুধু একটি কথা আমি বলতে চাই, 52 সনে আমাদেরকে গুলি করেছে অন্য দেশের সৈনিক, 71-এ গুলি করেছে পাকিস্তানের সৈনিক। আজকে বাংলাদেশে যে সৈনিকটি গুলি করে, সে সৈনিক আমার দেশের সৈনিক, সেই অস্ত্রটি আমার দেশের ট্যাক্সের কেনা অস্ত্র। কার উপরে গুলি করে? তার ছোট ভাইয়ের উপরে। এটা কি একবারও তারা ভেবে দেখেছে? কালকে রাষ্ট্রীয় শোক পালন করা হবে, সমস্ত কর্মকর্তা কালো ব্যাজ ধারণ করা হবে। এই যে 150 জন 260 জনের যে তাজা প্রাণ ঝরে গেল, যারা গুলি ছুড়লো, তারা কি কালকে কালো পতাকা বা কালো ফ্ল্যাগ বুকে ধারণ করবেন না? তাদের কি রক্তক্ষরণ হবে না? তাদের কি মনোকষ্ট হবে না? এগুলো কেন করছেন? কাদের বিরুদ্ধে করছেন? এরা তো শত্রুপক্ষ নয়। অতএব সরকারকে অনুরোধ করবো যে আমার এই ছাত্রদেরকে অন্তত শত্রুপক্ষ না ভেবে, সন্তান ভেবে তাদের দাবিগুলো, তাদের কথাগুলো ধৈর্য সহকারে শুনুন, আলোচনায় বসুন, সমাধান করুন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনুন। সর্বশেষে কথা, গণতন্ত্রহীন একটি দেশে যা হবার সেটাই হচ্ছে। দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা সুস্পষ্ট অনুপস্থিতি বিদ্যমান আছে। আলোচনার মধ্য দিয়ে এই গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ফিরিয়ে আনলে সবকিছুই সমাধান সম্ভব। ধন্যবাদ আপনাকে।